চলেন আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল এনকিউ করি। ওকে, সো পাবলিকের মধ্যে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রাখি, নাম দিই main.js। এখান থেকে আমরা অ্যালার্ট করি হ্যালো ফ্রম main.js। ওকে, এটা আমরা লিখলাম কারণ হচ্ছে আমরা আরও কয়েকটা ফাইল এনকিউ করব, তখন আমরা বুঝবো যে কোনটা আসলে কোন অ্যালার্টটা কোথা থেকে আসছে। ওকে, সো প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হলো wp enq script। এই যে এখানে লেখা আছে enq scripts, আর enq করতে গেলে তখন লিখতে হবে wp enq script। ওকে, এরপরে প্রথমে দিতে হবে হ্যান্ডেল। হ্যান্ডেলের জন্য আপনাকে ওই যে ভ্যারিয়েবল এবং ফাংশন আপনি যেভাবে প্রিফিক্স করে নেন ঠিক একইভাবে প্রিফিক্স করে নিতে হবে। আমরা ইউজ করেছি অ্যাসেট নিনজা, সো আমরা অ্যাসেট নিনজা মনে করেন মেইন জেস এভাবে দিতে পারি, অথবা জাস্ট মেইন পর্যন্ত দিতে পারি। ওকে, আর কমন যেগুলো অ্যাসেট ধরেন এক্সটার্নালি আমরা যখন লোড করব তখন সেগুলোর নাম আমরা একদম সেগুলোর নামই রাখবো। ধরেন যদি বুটস্ট্র্যাপ আমরা এনকিউ করতে চাই তাহলে আমরা এভাবে রাখবো যে বুটস্ট্র্যাপ জেস। ওকে, অথবা বুটস্ট্র্যাপ সিএসএস, যাতে হ্যান্ডেলটা দেখলেই আমরা বুঝতে পারি যে আসলে কোনটা লোড করা হচ্ছে। আচ্ছা, মেইন। এরপরে হচ্ছে আমাদের ফাইলের পাথ। ফাইলের পাথের জন্য আমরা প্লাগইন ডির ইউআরএল এই ফাংশনটা ইউজ করব। ওকে, এবং এখানে পাঠিয়ে দেবো ফাইল, অর্থাৎ কারেন্ট ফাইলের রেফারেন্স। আর এরপরে কি দিতে হবে? এরপরে দিতে হবে হচ্ছে আমাদের পাথ অ্যাসেটস, তারপর হচ্ছে আমাদের পাবলিক, তারপর হচ্ছে জেএস, তারপর হচ্ছে main.js। এই জিনিসটাকে আচ্ছা একটু পরে করি। মনে করেন এটা হচ্ছে যে কোয়েরির উপর ডিপেন্ডেন্ট। ধরেন আমরা ইচ্ছে করলে এখানে বলে দিতে পারি যে অ্যারের মধ্যে যতগুলো লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট সবগুলো আমরা এখানে বলে দিতে পারি। ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টারনালি বেশ কিছু লাইব্রেরি আসে। আপনি যদি এই যে কোডেক্সে wp enq স্ক্রিপ্টের পেজে যান তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেসের সাথে এই লাইব্রেরিগুলো অলরেডি বান্ডলড হিসেবে আসে। ওকে, সো এগুলো আমরা চাইলেই এই যে এখানে এদের হ্যান্ডেলগুলো দিয়ে দেওয়া আছে আমরা সেগুলো দিয়ে এদেরকে লোড করাতে পারি। যেমন যে কোয়েরির জন্য আমরা শুধু যে কোয়েরি লিখতে পারি। যদি আমাদের যে কোয়েরি ইউআই ডায়ালগ দরকার হয় তাহলে আমরা যে কোয়েরি ইউআই বাটন এই ইউআই ডায়ালগ সেটা দিতে পারি, এবং এদের ডিপেন্ডেন্সিগুলো লেখা আছে যেখানে। সো আপনি যদি এটা লোড করেন তাহলে আপনাকে অবশ্যই ডিপেন্ডেন্সি হিসেবে এটা দিয়ে দিতে হবে। আর এইসব লাইব্রেরিগুলো কখনোই বাইরে থেকে লোড করা যাবে না। যদি আপনি লোড করেন তাহলে আপনি মানে থিম ফরেস্ট বা কোড ক্যানিয়ন অথবা wordpress.org-এ সাবমিট করতে পারবেন না। ওকে, সো ওয়ার্ডপ্রেসের সাথে বিল্ট ইন যে লাইব্রেরিগুলো আছে সেগুলোতেই রাখতে হবে। বিল্ট ইন মানে বান্ডালটা আর কি। আচ্ছা, ধরেন আমাদের যে কোয়েরি, এরপর হচ্ছে একটা ভার্সন নাম্বার, মনে করেন আমরা দিলাম 1.0। এরপরে কি? এরপর হচ্ছে এটা ফুটারে লোড হবে কিনা। আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্ট ফাইল সবসময় ফুটারে লোড করা উচিত, যাতে কিনা পেজটা লোডের সময় এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লোড করতে চেয়ে ওটা ডিলে না হয়। হ্যাঁ, কারণ জাভাস্ক্রিপ্ট ফাইল লোড হওয়ার সময় পরে ওটা প্রসেস করবে। প্লাস জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজুয়ালি কিসের উপর কাজ করে? ডম নোডগুলোর উপর কাজ করে। সো যখন আপনার পুরো পেজটা লোড হবে তখন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লোড করা যুক্তিযুক্ত, কারণ তখনই সে আলটিমেটলি সব ডম এলিমেন্টগুলোকে রেডি অবস্থায় পাবে, তাই না? আর আপনি যদি প্রথমে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো রেখে দেন, প্রথমে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর হয়তো এফেক্ট নাই, কারণ ওরা আলটিমেটলি পেজ লোডে কাজ করে। সো এদেরকে প্রথমে লোড করতে দেওয়া মানে পেজটা স্লো লোড হওয়া। সো আপনি এটা ট্রু দিয়ে দিলেন। ট্রু দেওয়া মানে হচ্ছে এটা ফুটারে লোড হবে। ওকে, আর যেহেতু আমরা যে কোয়েরির উপর ডিপেন্ডেন্সি দিয়েছি, ইচ্ছা করলে আমরা এই ফাংশনটাকে একটু মডিফাই করে এখানে মানে কোডটাকে আমরা মডিফাই করে দিতে পারি। যে কোয়েরি, সো যে কোয়েরি এখানে একটা প্যারামিটার হিসেবে পাস হলো, একটা ফাংশন ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন। তারপর হচ্ছে আমরা এখানে দিলাম ধরেন হ্যালো ফ্রম মেইন.js। ওকে, এখন যদি আমরা আমাদের ফাইলটা লোড করি, আমরা আমাদের প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি। এবার যদি আমাদের পেজ লোড করি দেখি এই যে হ্যালো ফ্রম মেইন.js। ওকে, ফাইন। এবার মনে করেন ঠিক আছে। এখন দেখেন প্রত্যেকবার যদি আপনাকে এইভাবে লিখতে হয়, এই এতখানি জায়গাটা তো কমন, তাই না? সো আমরা যখন প্লাগইন এখানে তৈরি করছি আমরা ইচ্ছা করলে কিন্তু এই ডিরেক্টরিগুলো
ডিফাইন করে নিতে পারি কনস্ট্যান্ট হিসাবে। ওকে, সো আমরা মনে করেন উপরে ডিফাইন করে নিলাম যে ডিফাইন অ্যাসেটস টির, ঠিক আছে। আর এখানে আমরা কি দিব, এই যে আমাদের অ্যাসেটস পর্যন্ত। ওকে, ব্যাস। এরপরে আমরা ধরেন আমরা এখানে আরেকটা দিলাম অ্যাসেটস পাবলিক ডির, তাহলে আমরা এখানে পাবলিক পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, আমরা এভাবে মানে শর্টকাটে আর কি রেখে দিলাম অ্যাসেটস ধরেন অ্যাডমিন ডির কনস্ট্যান্ট যখনই ডিফাইন করলাম আমরা পরবর্তীতে এই কনস্ট্যান্টগুলোকে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি, আমরা এই যে এতখানি জায়গা ফেলে দিলাম। ওকে, মনে করেন এখানে লিখলাম অ্যাসেটস পাবলিক ডির ডট, এই যে, তাহলে আমাদের কোড অনেক ছোট হয়ে গেল, তাই না? আর আমরা আলটিমেটলি এখানে এসেই দেখতে পাচ্ছি আছে অ্যাসেটস পাবলিক ডির কি, যে পাবলিক আমার প্লাগ ইনের ডিরেক্টরির সাথে অ্যাসেটস পাবলিক এতটুকুন পর্যন্ত। বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে এইভাবে ছোট করে নিতে পারেন কনস্ট্যান্ট ডিফাইন করে। আর এই যে ভার্সন নাম্বারটা মনে করেন আমরা এখানে একটি প্রাইভেট ভ্যারিয়েবল রাখি, যে প্রাইভেট ভার্সন। এখানে আমরা ইচ্ছা করলে ডোমেইন চেক করে নিতে পারি যে আমরা কি ডোমেইনে আছি। যদি আমাদের ডোমেইনটা হয় মনে করেন কি বলে, ধরেন ফর এক্সাম্পল আমরা এখন যে ডোমেইন আছি সেটা হচ্ছে demo.lwhh। যদি আমাদের টেস্ট ডোমেইন হয় তাহলে আমরা এখানে ভার্সন হিসেবে দিয়ে দিতে পারি যে টাইম, অথবা আমরা সরাসরি এত ঝামেলা না করে এখানেই বলে দিতে পারি যে আমরা এখানে একটা কনস্ট্যান্ট ডিফাইন করে দিই, বা কনস্ট্যান্ট ডিফাইন করি, বা ধরেন না কনস্ট্যান্টই ডিফাইন করি, কনস্ট্যান্ট ডিফাইন করা দরকার নেই, থাক। এখানে কনভার্সনশীল কনস্ট্যান্ট না, যেহেতু আমরা টাইম ইউজ করছি। সো আমরা লিখে দিই দিস ভার্সন ইকুয়াল টু টাইম। আপাতত জাস্ট এটাই। যখন আমরা এটা আমাদের ডেভেলপমেন্ট শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে একটা নাম্বার দিয়ে দেব। সো আমরা এখানে বলে দিতে পারি যে দিস ভার্সন। ওকে, ব্যাস। আর আপনারা যদি চান ইচ্ছা করলে এরকম করে ডিফাইন করে দিতে পারেন যে ডিফাইন ভার্সন টাইম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ, আগে বলা হয়নি, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট ডিফাইন করেন আপনি, এগুলো কিন্তু গ্লোবাল কনস্ট্যান্ট, তাই না? সো অবশ্যই এদেরকে প্রিফিক্স করে নিতে হবে। সো অ্যাসেটস নিনজা আপনি যেরকম দিচ্ছেন, সো আপনি ইচ্ছা করলে ইউজ করে নিতে পারেন যে অ্যাসেটস নিনজা অ্যাসেটস টির। সো আপনি এরকম ASN দিয়ে ইচ্ছা করলে ডিফাইন করে নিতে পারেন। আমাদের সব ফাংশন আমরা ইচ্ছা করলে পাবলিক ফাংশনগুলোকে আমরা একটা কমন 3 অক্ষরের যে কোনো একটা ইউনিক ওয়ার্ড দিয়ে আমরা প্রিফিক্স করে নিতে পারি, ঠিক আছে? সো আমরা ইচ্ছা করলে এভাবে দিতে পারি যে ASN অ্যাসেটস নিনজা অ্যাসেটস টির। ওকে, তাহলে অন্যদের কারোর সাথে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনাটা থাকবে না। ব্যাস, ধরেন এখন আমরা এখানে ASN অ্যাসেটস পাবলিক ডির, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের কোডটা দেখতেও তখন ভালো লাগবে, ইউজ করতেও মানে ধরেন লিখতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, সব কিছুই আমাদের তখন দেখতে গোছানো মনে হবে। অলরাইট, আরেকটাভাবে এই অ্যাসেটসগুলোকে আপনি লোড করাতে পারেন। তবে তার আগে চলেন আমরা আরও কিছু সেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু তার আগে চলেন আমরা আরেকটা ফাইল তৈরি করি। এই মেইনটাকে আমরা কপি করি, মনে করেন এটার নাম দিই হচ্ছে another just ওকে another just, ঠিক আছে। এখন আমরা মনে করেন এখানে দিই যে another assets নিজা another just, ওকে। আমরা এখানে বলে দিই মেইন জেস another জেস, ফাইন। মনে করেন দেখেন এখানে ডিপেন্ডেন্সির ব্যাপারটা কত মজার। আমরা যদি এটা লোড করি another জেস, আগে দেখেন যে লোড হয়েছে কিনা ঠিক মতো। আমরা আসি এখানে রিফ্রেশ করি, হ্যালো ফ্রম মেইন, হ্যালো ফ্রম another জেস, ফাইন। এবার দেখেন আমরা যদি বলে দিই যে মেইনটা আসলে এর উপরে ডিপেন্ডেন্ট যে কমন আমরা এখানে দিয়ে দিলাম,
তাহলে দেখেন যদিও আমরা এটা আগে ডিক্লেয়ার করেছি কিন্তু এ আসলে এর পরে লোড হবে। এবার রিফ্রেশ করি, আগে দেখেন অ্যানাদার আসছে, তারপর আসছে মেইন, কারণ মেইন আসলে এর উপর ডিপেন্ডেন্ট। সো এই ফাইলটা আগে লোড হতে হবে। এই যে আমরা এখানে বলে দিয়েছি মেইন হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট। সো এই ফাইলটা আগে লোড হলো, তারপরে এ লোড হলো। ওকে, এই হচ্ছে ডিপেন্ডেন্সি। আপনার এখানে যদি আরও কোনো ফাইল থাকে, ধরেন আমাদের আরেকটা ফাইল আমরা এখানে নেই, মনে করেন এটাই নেই, মোর। ওকে, এখন আমরা এখানে এটা কিন্তু জাস্ট আমরা দেখছি, জিনিস কনসেপ্টটা আমাদের বোঝা দরকার। ওকে, যেটা আসলে কিভাবে কাজ করে। সো আমরা এখানে এলাম মোর, আর এখানে আমরা দিই মোর.js। ফাইন, এইবার মনে করেন আমরা এখানে এটা বলে দিলাম যে এখন যদি আমরা লোড করি তাহলে দেখেন কি হবে, প্রথমে অ্যানাদার.js, মেইন.js, তারপর মোর.js, কারণ মোর.js এর উপর কেউ ডিপেন্ডেন্ট না। কিন্তু আমি যদি অ্যানাদার.js এখানে বলে দিই যে এ আসলে মোর.js এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে, ওকে, যে এটা হচ্ছে এর উপরেও ডিপেন্ডেন্ট। তাহলে আগে কে লোড হবে বলেন? আগে হবে সবার আগে মোর, কারণ মোরের উপর অ্যানাদার.js ডিপেন্ডেন্ট, অ্যানাদার.js এর উপরে মেইন.js ডিপেন্ডেন্ট। ওকে, সো ডিপেন্ডেন্সির ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? আর আচ্ছা, রাইট, ডিপেন্ডেন্সির ব্যাপারটা মানে বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। একটা কমন একটা জিনিস এখন বলেন তো, যে ধরেন আমি যদি এখানে বলে দিতাম যে মোর.js আসলে এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে কি হতো? জাস্ট মানে এটা ফানি এক্সাম্পল, সরি। এবার কি হবে বলেন তো? আসেন দেখি আমরা। এবার লোড হবে না কেউই, কারণ এই একটা ইনফাইনাইট লুপে পড়ে গেছে। ওকে, সো এই পেজটা আর লোড হবে না। আমরা যদি এখানে সোর্সে দেখি, সোর্স নাই। দেখি আমরা মোর.js সার্চ করি, মোর.js, মোর.js লোড হয়েছে। ওকে, এই যে মোট কথা পেজটা ঠিক মতো কাজ করবে না। ওকে, কারণ এইভাবে এ ওর উপর লোড আবার ওর উপর লোড, তখন তো এটা মানে একটা ইনভ্যালিড রিকোয়েস্ট হয়ে গেল, ব্যাপারটা ইনভ্যালিড রেফারেন্সিং। সো এই যে মোর.js, অ্যানাদার.js, মেইন.js। ওকে, সো আচ্ছা, আরেকটা লাস্ট ব্যাপার যেটা আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন, এই যে টাইমটা এখানে কেন ইউজ করেছি আমরা? তার কারণ হচ্ছে আপনি যখন ডেভেলপ করবেন, আপনি যদি এখানে ফিক্সড কোনো নাম্বার দিয়ে দেন ভার্সনের জায়গায়, তাহলে ওই ফাইলটা ব্রাউজার অনেক সময় ক্যাশ করে, যার কারণে আপনি প্রায় জাভাস্ক্রিপ্টের ফাইলে হয়তো লিখছেন কিন্তু সেটা আপ টু ডেট হচ্ছে না, সেটা আপডেট হচ্ছে না, সেটা আপনি লেটেস্ট চেঞ্জগুলো দেখতে পাচ্ছেন না, যার ফলে আপনাকে এই যে আপনি যদি সোর্সে আসেন, একটু দেখেন, দেখাই মোর.js, যে মোর.js, এই যে দেখেন এখানে ভার্সন নাম্বারে একটা নাম্বার এসেছে। হ্যাঁ, এটা প্রত্যেকবার টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। আমি যদি আবার রিফ্রেশ করি, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল, ফলে ব্রাউজার আর ক্যাশ করতে পারছে না, কারণ এখানে নতুন নতুন একটা নাম্বার আসছে। ব্রাউজার সবসময় একদম লেটেস্ট চেঞ্জগুলো লোড করছে। ওকে, এটাকে বলা হয় ক্যাশ বাস্টিং। হ্যাঁ, ক্যাশ বাস্টিং। ওকে, আর এটা হচ্ছে ক্যাশ বাস্টার। তো এই আর কি, জাস্ট আপনাদের বোঝা হলো আশা করি। ঠিক একইভাবে আমরা যদি কোনো স্টাইল শিটকে লোড করতে চাই, ধরেন ফর এক্সাম্পল আমাদের এখানে একটা সিএসএস ফাইল থাকলো যে main.css, ইয়েস, মনে করেন আমরা এটাকে যদি লোড করতে চাই, তাহলে আমরা wp enq style, তখন ঠিক একইভাবে আমরা প্রিফিক্স করব assets ninja, বা মনে করেন আমরা যেহেতু 3 অক্ষর দিয়ে আসলে প্রিফিক্স করেছি, সো assets ninja র জায়গায় আপনাকে কিন্তু প্রিফিক্সগুলো মানে কনসিস্টেন্ট রাখতে হবে। ওকে, সো আমরা এখানে assets ninja বদলে asn ইউজ করতে পারি। asn যেহেতু আমরা 3 অক্ষরের প্রিফিক্স ওখানে ইউজ করেছি asn আমাদের কনস্ট্যান্টগুলোতে, সো এখানেও asn। ওকে, মেইন css, এরপর ঠিক একইভাবে asn পাবলিক ডিরেক্টরি, এরপর কি css, তারপর হচ্ছে main.css, এবং এখানেও আমরা
ডিপেন্ডেন্সি বলে দিতে পারি আগের মতোই। ডিপেন্ডেন্সি যদি না থাকে তাহলে আমরা বলে দিলাম নাল, এবং এরপরে ভার্সন নাম্বার, দিস ভার্সন। ওকে, ব্যাস। এবার তাহলে দেখতে পাবেন যে এই যে মেইন ডট সিএসএসটা লোড হয়েছে, কিন্তু এটা কোথায় লোড হবে? এটা হচ্ছে হেডে লোড হবে। আমরা যদি রিফ্রেশ করি মেইন ডট সিএসএস, এই যে দেখেন অ্যাসেটস নিনজার ভিতরে মেইন ডট সিএসএস লোড হয়েছে। ওকে, এই যে এখানে। আচ্ছা, এখানে পাবলিক ডিরেক্টরি, এখানে আসলে অ্যাসেটসের এই স্ল্যাশটা লাগবে না, অটোমেটিক্যালি ওখানে স্ল্যাশ অ্যাড হয়ে, এই যে এবার কারেক্ট। ঠিক আছে, ওটার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু বাট এক্সট্রা স্ল্যাশের তো দরকার নেই আমাদের কাছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাসেটসগুলো নিয়ে কাজ করবেন। নেক্সট পর্বে আমরা এই যে এই এনকিউ স্ক্রিপ্টেরই এখানে যে দিয়েছি, এটার কিছু প্রায়োরিটি নিয়ে আমরা আলোচনা করব, যে এখানেও আমরা মাল্টিপলভাবে আমরা ধরেন আরও একটা অ্যাকশন দিতে পারি। এই একটা হুকে কিন্তু আমরা মাল্টিপল ফাংশন অ্যাড করতে পারি চাইলে। অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে, ইউজ কেস সাধারণত হয় না, আবার অনেক সময় হয়। তো হইলে তখন আমরা কিভাবে এটার প্রায়োরিটি চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখব। ওকে, বা এক্সটার্নাল কোনো রিসোর্সগুলো কীভাবে লোড করবো, তারপর ধরেন আমাদের থিম বা অন্য কোনো প্লাগইনের অন্য কোনো ফাইলের উপর যদি ডিপেন্ডেন্সি থাকে সেগুলো আমরা কীভাবে ম্যানেজ করবো। ওকে, অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।